আমি সবার আগে শহীদ আসিফ ইকবাল এবং আরও আমাদের যারা শহীদ হয়েছেন এই গণঅভ্যুত্থানে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। যারা পঙ্গু হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদেরকে আমার হৃদয়ে ধারণ করে আমি কিছু কথা আপনাদেরকে বলব। আমি আসলে আপনাদের কথা শুনে খুবই শিক্ষিত হয়েছি, এই অর্থে যে আমি তরুণদের কথা শুনতে চাই এবং এটা শোনাটা খুবই জরুরি। কেমন? এটা আমার জন্য জরুরি। ওকে, তো আমি মনে করি যে আপনারা যে আলোচনাগুলো করেছেন আমি যদি সারার্থ করি, তার মধ্যে মূলত যেটা করেছেন সেটা হলো বর্তমান এক নম্বর হলো হতাশা শুনেছি আমি, আর 2 নম্বর শুনেছি বর্তমান অবস্থার সমালোচনা। আপনি কিন্তু ভবিষ্যৎ কী করতে হবে কিছু বলেননি, কী করতে হবে কিছু কিন্তু বলেননি। এটা একটু সারপ্রাইজিং আমার জন্য, আমি একটু বিস্মিত হয়েছি। 2 নম্বর, আমরা এখানে বসে আছি যেখানে এই সেন্টারটা যার নামে সিরাজুল আলম খান, তার নামও উচ্চারণ করেননি। অদ্ভুত ব্যাপার, আমি বিস্মিত হয়ে গেছি। কারণ গণ অভ্যুত্থানে বাংলাদেশে 2 জন মানুষ পৃথিবী বিখ্যাত। প্রথম হলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং 2 নম্বর হলেন সিরাজুল আলম খান। এবং 2 জনের চিন্তা, তাদের কর্মকৌশল, তাদের রণকৌশল, রণনীতি এত সুদূর প্রসারী যে আপনার তরুণরা তার নামটা উচ্চারণ করলেন না, অথচ নাকি গণঅভ্যুত্থান করেছেন আপনারা। আমাকে বলেন, আমি আপনাদের সবার চেয়ে বড়, আমি কি রাগ করবো না? ফলে আপনারা, এক ছোটো ভাই বলেছেন আমি বলেছি গণঅভ্যুত্থান ব্যর্থ হয়েছে, না আমি এটা বলিনি অবশ্য, কিন্তু আপনার তো ব্যর্থতা হওয়ার জন্যই তো তৈরি ছিলেন। আপনার কোনো প্রস্তুতি ছিল? 2023 সালে আমি বই লিখেছি গণঅভ্যুত্থান ও গঠন। আমি নিশ্চিত আপনারা কেউ পড়েননি, কারণ আপনারা পড়াশোনা করেন না, আপনারা চিন্তা করেন না। আপনার মনে করেন রাস্তায় চেঁচামেচি করলে সরকার বদল হয়ে যায়, এটা ভুল ধারণা। এবং আপনারা খুব বড় ধরনের মার খেয়েছেন এই জন্য। দেখুন, এর আগে গণ অধিকার পরিষদের একটা সভায় অনেকদিন আগে আমি একটা কথা বারবার বলেছি, এটা এখনও সেই ক্লিপ ঘুরছে আমার বিরুদ্ধে নিন্দা করার জন্য, কিন্তু এটা আমার পক্ষে গেছে। সেটা কি? আমি বলেছি যে সরকার বদলের আন্দোলন আপনাদেরকে করতে হবে না, ওটা মার্কিন যুক্তরাষ্ট্র করে দেবে। আপনাদেরকে কি করতে হবে সেটা নতুন ধরনের রাষ্ট্র তৈরি করা, তার জন্য প্রস্তুতি নিতে হবে। সরকার বদলের জন্য তো নানান রকম শক্তি নানা কারণে কাজ করবে, ঠিক আছে? আজকের আলোচনা যেটা আমি বুঝলাম যে আপনারা সরকার এবং রাষ্ট্রের পার্থক্য বুঝেন না। আমাকে ক্ষমা করবেন, আমি একটু কড়াকড়ি বলতেছি, বয়স হয়েছে তো সেই কারণে হয়তো একটু কড়াকড়ি কথা বলি, স্নেহ থেকে। এটা তিরস্কার আকারে নেবেন না, স্নেহ থেকে বলছি, কারণ আপনারা বিপদের মুখে পড়তে যাচ্ছেন এই কিছুদিন পরে। কারণ হলো, খেয়াল করেন, আমি 8 তারিখে বলেছি যে একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে, আমি ব্যর্থ বলিনি। গণঅভ্যুত্থান কিন্তু ব্যর্থ, গণঅভ্যুত্থান তো হয়েছে, ব্যর্থ কেন বলবো? 5 তারিখে গণঅভ্যুত্থান হয় নাই? হয়েছে তো। বাংলাদেশ কিন্তু 5 তারিখে আগে ফিরে যাবে না। আর যারা স্বপ্ন দেখছে যে হাসিনা ভাই ফিরে আসবে, তারা বোকার স্বর্গে বাস করছে। হাসিনাকে ভারতে ফিরিয়ে দেবে, দিতে বাধ্য হবে, কারণ এটা কূটনৈতিক ভূরাজনৈতিক সম্পর্কের সঙ্গে যুক্ত। ভারতের জন্য এটা কূটনৈতিক বিপর্যয় যে এইরকম একটা খুনিকে, যার বিরুদ্ধে এই যে মানবাধিকার কমিশনের রিপোর্ট তৈরি হয়েছে এবং তার বিরুদ্ধে প্রমাণ রয়েছে, তিনি নির্দেশ দিয়েছেন এবং গুলি চালানো হয়েছে, ফলে শেখ হাসিনা ফিরে আসছে না। যদি কোনো ছাত্রলীগের কর্মী, আওয়ামী লীগের ছাত্রলীগ যারা করেন, এই স্বপ্ন দেখে থাকেন, তারা ভুল করছে। আর যদি কোনো ছাত্রলীগের কর্মী সত্যিকার অর্থে ছাত্রলীগ আকারে গর্ববোধ করতে চান, তাহলে প্রথম বুঝতে হবে ছাত্রলীগ যার হাতে গড়ে উঠেছিল তার নাম হলো সিরাজুল আলম খান। তার নাম তার নাম নেন একটা লোক, অবাক হয়ে গেছে এই সেন্টারে বসে। এবং তার লেখালেখির মধ্যে এই ধরনের সাংবিধানিক প্রতিবিপ্লবের পরে
কিভাবে অগ্রসর হতে হবে বা আন্তর্জাতিক ভূরাজনৈতিক যে পরিস্থিতি তার মধ্যে কি করে আমাদের মতো একটা প্রান্তিক দেশ ওইটা কি করে অগ্রসর হবে এবং কি করে সফল হবে, তরুণরা কি করে বিশ্বসভায়, শুধু উপমহাদেশে না, এই বিশ্বসভায় গর্বের সঙ্গে দাঁড়াতে পারবে, তার কিন্তু কথাবার্তা, মন্ত্র, কৌশল, নীতি এটা তার লেখার মধ্যে আছে। তিনি বলে গেছেন এগুলো। তার আগে যখন তার বয়স মাত্র 17 বা 18, আমার সৌভাগ্য যে জন্মসূত্রে তিনি আমার ভাই, আমি সে ভাই আকারে কথা বলছি না, যেহেতু তার রাজনৈতিক চিন্তা আমি খুব পরিষ্কার আমি জানতাম, বুঝি, কথা হয়েছে, তর্ক হয়েছে, কারণ তিনি এক রাজনীতি করতেন, আমি ভিন্ন রাজনীতি করতাম। ঠিক আছে, আমাদের প্রতি তার সমালোচনা ছিল এই, আমি একটা মার্ক্সবাদী লেনিনবাদী দলের সঙ্গে যুক্ত ছিলাম, রেভলিউশনারি দল ছিল, তিনি একটা রেভলিউশনারি মানুষ, তা আমাদের সঙ্গে তর্কটা কী ছিল? তিনি বলছেন আমিও সমাজতন্ত্র চাই, কিন্তু তোমরা কিছু করতে পারবে না। কথাটা খেয়াল করেন, আমি কিন্তু বলতে চাই পুরনো কথা, তখন তার বয়স কত, 22, 23, 24, বড় জোর, আমি তো আরও ছোট। কি বলতেছে আমাকে, তোমরা মার্ক্সবাদী বিপ্লবটা বিশ্বাস করি, কিন্তু তোমরা কিছু করতে পারবে না। কেন? উত্তর খুব সহজ, তোমরা বই পড়ে বিপ্লব করো, তা তোমাদের কিছু হবে না। খুব সিম্পল ব্যাপার। আপনারাও কিন্তু এই যে বলতেছে পড়ছেন না, এটা এইটা অর্থে বলি নাই যে আপনারা বসে বসে বিরাট তত্ত্ব করবেন, না, আপনারা বই পড়বেন, আপনার যে সঠিকভাবে আছেন কিনা, কনসেপ্টগুলো কী, ভাষাটা কী। গণ অভ্যুত্থানের পরে আপনাদের ভাষাও বদলায়নি, এত বড় গণ অভ্যুত্থান ঘুরে গেল, তাহলে তো আগাতে পারবেন না। আপনাদের তো পরাজয় আপনাদের চিন্তার মধ্যেই নিহিত রয়েছে। তাহলে চিন্তার মধ্যে যদি নিহিত থাকে, আমার চিন্তা করার পদ্ধতির মধ্যে রয়ে গেছে, আপনারা নতুন ভাষা শিখেন নাই। যে গণ অভ্যুত্থানের ভাষা ভিন্ন রকম। গণ অভ্যুত্থানের ভাষাটা কি? এটা জনগণের ভাষা। জনগণের ভাষা কি? ওটা নির্বাচন না। এই জন্য আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের বন্ধুরা যারা এখানে হাজির আছে, দেখবেন আমি কিন্তু বিএনপির অত্যন্ত ঘনিষ্ঠ একজন মিত্র। খালেদা জিয়াকে আমি অসম্ভব সম্মান করি, এবং আপনারা দেখেছেন আমার লেখার মধ্যে বারবার আমি বলেছি, বেগম খালেদা জিয়া যদি না থাকতো এই গণ অভ্যুত্থান সফল হতো না, কারণ তিনি ছিলেন আপোষহীন। ট্রুলি এই সরকারের সঙ্গে কিন্তু খালেদা জিয়া আপোষ করে নাই। নির্বাচনের নামে বিএনপিকে নির্বাচনে নিয়ে গিয়েছিল কিন্তু আপনাদের দলের লোকজন, আপনারা তাদের বিচার করেননি। এবং যখন ১/১১ ঘটল, কমন সেন্সের বিষয়, কমন সেন্স, কাণ্ডজ্ঞান, এটা এম.ই. আহমদ যখন এসলেন, এবং আমাদের যে জেনারেল যিনি ছিলেন, তিনি তো আমাদের সেনাবাহিনীর জেনারেল ছিলেন, তাহলে উনি কিন্তু অভ্যুত্থান করেছেন বিএনপির বিরুদ্ধে। কথাটা খেয়াল করেন, রাজনীতি বোঝার চেষ্টা করেন। উনি তার বিরুদ্ধে অভ্যুত্থানটা করল, বিএনপির বিরুদ্ধে, বিএনপি ক্ষমতায় দেন। তাহলে বিএনপি যদি ক্ষমতা আসে, তিনি কি আমাদের সেই পুরনো সেনা প্রধান যিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে আছে, তাকে তো তিনি নিশ্চয়ই বিচার করবেন অভ্যুত্থানের জন্য, নাকি? খুব সহজ কথা। তো উনি কি বিএনপিকে ক্ষমতা আসতে দেবে? দেবে না। যারা ইতিহাস জানেন না তারা ম্যাডামকে গিয়ে জিজ্ঞাসা করবেন যে ফারাহ মাজার সাহেব কি আপনাকে বারবার বলেছিল, ম্যাডাম আপনি ইলেকশনে যাবেন না, ইলেকশনে যাবেন না, ইলেকশনে যাবেন না, এটা আপনার জন্য প্রধানমন্ত্রী। তিনি ইলেকশনে গেছেন, এবং এত একটি দলকে কি পরিমাণ অত্যাচার তিনি নিজে সহ্য করেছেন, এবং একই সঙ্গে সঙ্গে আজকে পুরো দলটাকে কীভাবে ধ্বংসের মুখে নিয়ে চলে গেছে। এবং তারপরে এটা একটা দেশ, এই দেশের জেনারেলরা কি করবে, কোথা থেকে অস্ত্র আনবে, এটা আইনি না বেআইনি অস্ত্র, এটা তো রাষ্ট্রের সভরেন্টির উপর নির্ভর করে। আমি আমার জেনারেলকে যদি বলি যে ঠিক আছে, আমি আমার যে স্ট্র্যাটেজি, আমার যে কৌশল, আমার যে উপমহাদেশে আমার যে ভূমিকা, সেখানে আমি নর্থ ইস্টকে সমর্থন করব, কারণ তারা মুক্তি সংগ্রাম করছে, তা তিনি বিএনপিতে করতেই পারে। ওটা এটার মধ্যে কী দোষ আছে? তার তো নিজে থাকতেই পারে। কিন্তু আমরা দেখলাম যে পরবর্তীকালে জেনারেলদেরকে বিচার হলো, তার মধ্যে একজন জেনারেল জেলে মারা গেল, সম্প্রতি মাত্র একজন বেরিয়ে এলেন, রেজাকুল হায়দার চৌধুরী। এটা হলো আপনাদের দল। আপনাদের দ্বারা কিছু করা সম্ভব? আপনাদের কে বিশ্বাস করবে?
কারণ আপনি তো দেশের সার্বভৌমত্ব এবং সেনাবাহিনীর সঙ্গে যে সম্পর্ক, এটাই তো বুঝতে পারছেন না। আরও পেছনে তাকান, পলিটিক্সের দিকে তাকান। জিয়াউর রহমান, যদি আমি সিরাজ আলম খান এবং মাওলানা ভাসানীর নাম নিই, তৃতীয় যে লোকটির নাম পলিটিক্সের জন্য, বাংলাদেশের সভারেন্টির জন্য নিতে হবে, তার নাম হচ্ছে তরুণ মেজর জিয়াউর রহমান খান। তিনি যখন বিদ্রোহ করেছিলেন, আই রিভোল্ট, তখন তার বয়স আপনাদের চেয়ে অনেক কম ছিল। আপনাদের এখানে হাজির আছে, আপনাদের সেই সাহস আছে? আপনাদের নির্বাচন করতেছেন, সাহস তো না, ইউ ডোন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ কারেজ। এবং তিনি যুদ্ধ পরিচালনা করেছেন। সেই যুদ্ধ যিনি পরিচালনা করেছেন, সেই যুদ্ধের নীতি কী ছিল? সেই যুদ্ধে কী নীতির ভিত্তিতে যুদ্ধ হয়েছিল বলতে পারবেন? নিশ্চয়ই জানেন। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই জন্য যুদ্ধ হয়েছে। তাহলে জিয়াউর রহমান যেই নীতির ভিত্তিতে যুদ্ধ করেছে, জিয়াউর রহমান নীতির বিরুদ্ধে আপনারা এখন 72 সালের সংবিধানকে রক্ষা করার কথা বলছেন। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। এটাই তো তার নীতি ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। তাহলে এখানে তো আওয়ামী লীগের সঙ্গে ফান্ডামেন্টাল তফাৎ হয়ে যায় বিএনপির। আপনারা কিন্তু আমার উপর রাগ করেন না, এটা আপনাদেরকে শোনানো দরকার আমার। কারণ আপনারা বিপদের দিকে দিয়ে যাচ্ছেন দল আকারে এবং দেশ আকারে। কারণ বিএনপি যদি সঠিক পথ নেয়, বাংলাদেশের ভয়ের কোনো কারণ নেই। বিএনপি যদি সঠিক পথ নেয়, বাংলাদেশের ভয়ের কোনো কারণ নেই। বাংলাদেশ ঠিক পথটা খুঁজে পাবে। আপনারা তরুণরা যদি বুঝাতে পারেন আপনাদের দলকে, আমরা বাংলাদেশের সঠিক পথ, এই যে ইউনিটি বলছেন, আপনাদের ইউনিটি হয়ে যাবে। জনগণ দেখবে, তারা আপনাদের মধ্যে জিয়াউর রহমানকে দেখবে যে যুদ্ধ করেছে। শেখ মুজিবুর রহমান যুদ্ধ করে নাই, ইতিহাসের ফ্যাক্ট মনে রাখবেন। এগুলো ইতিহাসের সত্য, তাকে বুঝতে হবে আমাদেরকে। তাহলে সেই জন্য আমি বলছি, এই যে আমাদের যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এই ভিত্তিতে যুদ্ধ হয়েছে। তার পাল্টা যে তত্ত্বটা দেওয়া হয়েছে, এটা সংবিধানটা চাপিয়ে দেওয়া হয়েছে। কারা আমাদের উপরে চাপিয়ে দিয়েছে? যারা পশ্চিম পাকিস্তানে বা পাকিস্তানে গণপরিষদে পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্য তাদেরকে নির্বাচিত করা হয়েছিল। তাহলে আমি এখন বিনয়ের সঙ্গে একদম হাত জোড় করে আপনাদেরকে প্রশ্ন করব, পাকিস্তানিদের দ্বারা প্রণীত সংবিধান রক্ষার জন্য আপনারা তো অস্ত্র দিয়েছেন কেন? এটা পাকিস্তানিদের দ্বারা সংবিধান, জনগণ তো করেনি। তাহলে এইটা একটা সুযোগ তৈরি হলো, যেখানে বিএনপি মিলে, জনগণ মিলে, এই আমাদের যে ছাত্র তরুণরা, এদেরকে মিলে আমরা নতুন গঠনতন্ত্র, সংবিধান না, বাংলাদেশকে গড়ব, গঠনতন্ত্র প্রণয়ন করব। এতে আপত্তি কোথায় আছে আপনি বিএনপি? গণ অভ্যুত্থান হওয়ার পরে আমি প্রত্যেকটা আপনাদের বড় বড় নেতার সঙ্গে কথা বলেছি। তারা সাক্ষ্য, আমার কাছে সাক্ষী আছে, তার সঙ্গে কথা হয়েছে, ফোনে কথা হয়েছে, মুখোমুখি কথা হয়েছে। আমরা বারবার বোঝাতে চেষ্টা করেছি যে বিএনপিকে ক্ষমতার বাইরে থাকবার কোনো কারণ নাই। অন্তর্বর্তীকালীন সরকারেই বিএনপি থাকতে পারে। কিভাবে থাকবে? বিএনপি থাকবে কীভাবে? গভর্নিং কাউন্সিল হতে পারে, নতুন কোনো নাম দিতে পারে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হবে রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন। আমার কথা শুনেছেন, বহুবারই বলেছেন এই কথা, যে এই যে আওয়ামী লীগের মধ্যে সব লোক কি খারাপ? সবই কি ফাঁসিবাদী? সবই ফ্যাসিস্ট? তা তো হতে পারে না। ওখানে দেশপ্রেমিক আছে। তাহলে একটা রিকনসিলিয়েশন গেলেই তখন আমরা বুঝতাম যে কে অপরাধী আর কে অপরাধী নয়। আমরা বাংলাদেশটাকে আবার পুনর্গঠন করতে পারতাম। তো বিএনপি তো সহযোগিতা করে না, আমি তো সাক্ষী। বিএনপি 3 মাসের মধ্যে নির্বাচন দাও। সালাউদ্দিন এসেই বললেন 3 মাসের মধ্যে নির্বাচন দাও। আরে ভাই, মাত্র গণঅভ্যুত্থান হয়েছে, 3 মাসের মধ্যে কী করে নির্বাচন দেবেন? এছাড়াও যদি অন্যদিকে যান, বারবার বলেছি আপনার সংস্কার চাইতেছেন, সংস্কার, তো কীরকম সংস্কার চান এটা লিখে দেন না। এটা লিখলে তো হয়। আমরা তো সহযোগিতা করে বিএনপিকে যে ঠিক আছে, আপনার কী সংস্কার চান বলেন না। এই যে ওই তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে বসে, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বসে তো এত কিছু বলে দরকার নেই। বিএনপি তো আগামী দিনে আমাদের জাতীয় একটা দল, জাতীয় দল না, তো দেশটা আজকেও কালকেও দেশে একটা প্রধান দল এখানে সাকির হবে। তার মধ্যে কি একটা লোকও নাই যে কী ধরনের সংস্কার আমরা চাইতে পারি, এটা লিখিতভাবে জনগণের কাছে প্রচার করে। তো আমি এটা চাই।
আচ্ছা, সংস্কারটা বাদ দেন, তাহলে যদি নতুনভাবে কী ধরনের বাংলাদেশ জিয়াউর রহমান দেখেছেন, তার 19 দফা, তার 19 দফা বাস্তবায়িত হয়, এরকম একটা রাষ্ট্রের একটা নকশা দিন না রে ভাই আমাদের। আমি প্রচার করব গ্রামে গ্রামে গিয়ে যে এটাই শ্রেষ্ঠ একটা প্রস্তাবনা রয়েছে। তাহলে দেখুন, এই সনাতনে কেন করছে? এখান থেকে বিভাজনের বীজটা রোপিত হয়ে গেছে। যদি বিএনপি এটা করত, তাহলে আজকে এনসিপির জন্ম হতো না। এনসিপির 70% তরুণরা বিএনপি করতো, তারেককে মেনে নিত, কারণ তার বয়সের দিক থেকে, সব দিক থেকে তারেক তাদের অনেক কাছে। আপনার এই রাজনীতি করলেন না। এখন কি হচ্ছে? এখনও পর্যন্ত আমরা সংস্কার করি। কেন আমি সংস্কার করবো? যদি আমি গণ অভ্যুত্থানই করতে পারি, আমি সংস্কার কেন করব? সংস্কার হতে পারে যখন আমি গণ অভ্যুত্থান হচ্ছে, রাষ্ট্র আছে যেটা, এটা এখানে ওখানে মেরামত করব। আর যেখানে এই রাষ্ট্রটা আমি 72-তে আমি বানাই নেই, আমি তৈরি করি নাই, আমার অভিপ্রায়ের ভিত্তিতে রাষ্ট্রটা হয় নাই, আমাকে চাপিয়ে দেওয়া হয়েছে, যেটা দিল্লির আধিপত্যবাদের অস্ত্র, সেই রাষ্ট্র আমি কেন টিকিয়ে রাখব? কেন টিকিয়ে রাখব? তাহলে আমি দেখা যাচ্ছে রাষ্ট্র একটা জিনিস, সরকার একটা জিনিস, একটার সঙ্গে একটা কোনো সম্পর্ক নেই। অন্তর্বর্তীকালীন আজকে আছে, কালকে আমরা বদলাতে পারি, কোনো সমস্যাই না। ওখানে কেউ উপদেষ্টা আছে, যদি পছন্দ না হয় আপনারা বললে কালকে বদলানো যাবে, কিন্তু আপনাদের কোনো পরিকল্পনা তো নেই। যে বিএনপি তো কিছু বলছেন আমাদেরকে না, আমরা এরকম একটা রাষ্ট্র চাই, আমরা এইটা চাই, এই ইনস্টিটিউশন মেকানিজম চাই। কেন একটা রাজনৈতিক দল, জাতীয় রাজনৈতিক দল, তার এই প্রস্তাবনা দেবার ক্ষমতা নেই কেন? তাহলে জনগণ তো এইভাবেই বিচার করবে। আমরা যারা বুদ্ধিজীবী শ্রেণী আছে, অ্যাক্টিভ সমাজে রাজনীতি করি, আমরা তো এইভাবেই বুঝবো। বিএনপির প্রতি আমাদের অত্যন্ত সহৃদয়তা থাকা সত্ত্বেও আমি বেগম খালেদা জিয়াকে অসম্ভব ভালোবাসি, অসম্ভব শ্রদ্ধা করি। আমি তারেককে অসম্ভব স্নেহ করি। আমি তো বয়সে বড় হয়েছে, আমি ওকে ছোটো থেকে বড় হতে দেখেছি, ঠিক আছে? আর বিএনপি করলো কি? খেয়াল করেন আমার সঙ্গে কী করলো সে? বিএনপির প্রচার করলো ওই হাসিনা যখন ক্ষমতায়, যে আমি ডিজিএফের কাছ থেকে টাকা পেয়েছি এবং আমি বিএনপিকে ভাঙতে চাইছি। আমি কি খারাপ কথা বলছি? এগুলো কি একটাও খারাপ কথা? কাকে দিয়ে বললো? বলালো নূরকে দিয়ে বলালো, যে নূর সম্পর্কে ইতিমধ্যে তথ্য এসেছে সে মোসাদের এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছে। দেখেন, এই হলো রাজনীতি। বিএনপি এটি বিএনপি আগেও কিন্তু প্রকাশ্যে এখনও কিন্তু ক্ষমা চায়নি যে ফরাদ ভাই এটা করে ঠিক হয় না, আপনি আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ। এখন আপনাদের দলে কি কোনো বুদ্ধিজীবী এরপরে যাবে, রিস্ক নেবে? সারা জীবন আমি বিএনপির বুদ্ধিজীবী, ডানপন্থী বুদ্ধিজীবী আকারে ছিলাম, আর দেখা গেলো বিএনপি এটা করছে। শুধু যে বিএনপি করছে তাই না, আপনাদের নেতা ওই যে একে ওয়াহিদুজ্জামান, ভূগোল পড়ানপত্র সমাগত বাদল, উনি আমার বিরুদ্ধে ক্যাম্পেইন করছে বসে বসে মালয়েশিয়া। তো এই দলকে কে আস্থা দিব? আমাদের তো কিছু সমর্থক আছে, তো বিএনপি তো নিজস্ব শৃঙ্খলা আছে না? তো তার তো উচিত এই ধরনের লোকগুলোকে আপনার শাসন করা। আর সে সময় কী ছিল? বিএনপির স্বপ্ন যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে ক্ষমতা বসায় দিবে। ওই সময়টাতে যখন ফিলিস্তিনির বিরুদ্ধে যখন আক্রমণ হচ্ছে, বোমা হচ্ছে, আমরা যখন ফিলিস্তিনি বিষয়ে অর্গানাইজ করছি, তখন ওয়াহিদুজ্জামান সাহেব আমাদের বিরুদ্ধে অভিযোগ করতেছে আমাদের দেশে লোক মারা যাচ্ছে, উনি ফিলিস্তিন নিয়ে কথা বলেন। এটা কোনো কথা হল? ইনি আপনাদের বড় নেতা, আপনার দলের মধ্যে প্রশ্নটা তোলেন নাই। ফলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন আপনারা, আপনার বুদ্ধিজীবী শ্রেণী থেকে আলাদা হয়ে গেছেন। তো আমি বলবো যে এই সাম্রাজ্যগুলো মনে রাখবেন। মনে রাখার পরে এবার আমি কিছু ইতিবাচক কিছু কথা বলি, একটু শোনেন। যদি মনে করি যে এটা কাজে লাগবে, আমাদের কাজে লাগবে। একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে, এটা বুঝতে হবে। এটা মানেটা কি? এটা মানে হলো যে আমরা নতুনভাবে 5 তারিখের পরে বাংলাদেশটা গঠন করতে পারতাম। গণ অভ্যুত্থানের পরে যেটা হাজির হয়, এটাকে রাজনৈতিক সাহিত্যে বলা হয় গাঠনিক ক্ষমতা। এটা রাজনৈতিক পরিভাষা এবং আইনের পরিভাষা। গাঠনিক হয় তাহলে ইংরেজিতে বলে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, আর বাংলাতে সহজ হলো গঠন করবার ক্ষমতা। কি গঠন করবার ক্ষমতা? আইন দেবার ক্ষমতা। আর কি? প্রতিষ্ঠান করবার ক্ষমতা। আর কি? মূল্যবোধ, সংস্কৃতি, কীরকম দেশ চলবে, জনগণের ইচ্ছা, অভিপ্রায়, সমস্ত কিছু মিলিয়ে গাঠনিক ক্ষমতা। মানে জনগণের যে সামষ্টিক অভিপ্রায়টা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ব্যক্ত হয়েছে, যার জন্য কি আমাদের সাঈদ
জীবন বিসর্জন দিলেন, আমাদের আসিফ জীবন বিসর্জন দিলেন। তাদের যে ইচ্ছা ছিল, যেটা অলিখিত, আমরা ভালো করে বুঝি নাই বা তারা লিখে যেতে পারেন নাই, তাদের সেই অভিপ্রায়টা লিখবার মুহূর্তটাকে বলা হয় গাঠনিক মুহূর্ত। মানে নতুন একটা গাঠনিক মুহূর্ত এসছে, এখন রাষ্ট্র গঠন করবার সময়। এখন আর পুরনো আইনের অধীনে আমরা দিতে পারব না। পুরনো আইন মানে কি? বিদ্যমান যে সংবিধান শেখ হাসিনা ফেলে গেছে, 15th অ্যামেন্ডমেন্ট সহ কনস্টিটিউশন, এটাকে লাথি মেরা, ছুঁড়ে ফেলা বা আগুনে পুড়ে ফেলে দিতে হয়। ফেলে দিয়ে কী করব? ফেলে দিয়ে আমরা বলবো আজ থেকে 5ই আগস্টের পরে, আজ থেকে জনগণ ক্ষমতায়, এবং জনগণ তার আদেশ যে দেবে, যাদের মাধ্যমে, যাদেরকে তারা রক্ত দিয়ে নির্বাচিত করেছে, তাদের আদেশের ভিত্তিতে রাষ্ট্র চলবে। এরপরে কি বলতে হবে? যে সকল আইন আছে সে সকল প্রচলিত আইন চলবে যতক্ষণ পর্যন্ত না আমরা একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে না পারি। সেটা 1 বছর লাগতে পারে, কি 1.5 বছর, কি 2 বছর। আমরা নতুন গঠনতন্ত্র প্রণয়ন পর্যন্ত বিদ্যমান আইন চলবে। শুধুমাত্র যে সকল আইন আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে অসঙ্গতিপূর্ণ, সাংঘর্ষিক, সে সকল আইন বাতিল হয়ে যায়। তার মানে 15th অ্যামেন্ডমেন্ট বাতিল হবে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল হবে, ওই যে ইংরেজ আমলের কি 53 ধারা বাতিল হবে, ঠিক আছে? যত রকম আইন, দমন পীড়নের যত আইন সব বাতিল হয়ে যাবে। ফলে আমরা অলরেডি একটা গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে পদক্ষেপে ঢুকলাম। আর বাকিটা হবে কি? জেলায় জেলায় গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার জনগণকে ডাকবে, সেখানে বিএনপি থাকবে, জামাত থাকবে, ছাত্র তরুণরা থাকবে, তারা তর্ক করবে, আলোচনা করবে আগামী দিনে আমাদের রাষ্ট্রটা কেমন হবে, প্রশাসন কেমন হবে, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে, ধর্ম এবং বনাম সেকুলারিজম যে বিরোধ আছে এটা আমরা কী করে মীমাংসা করব, আমাদের সাংস্কৃতিক লক্ষ্য কী হবে, বিভিন্ন কৃষিনীতি কী হবে, শিল্পনীতি কী হবে, এই সমস্ত জিনিসগুলো কারা ঠিক করবে? জনগণ। জনগণ। আপনারা জনগণের কথা ভুলে গেছেন। জনগণ ক্ষমতা লড়াই করে মরল, আপনারা সেই জনগণকে ভুলে গেছেন। আপনাদের এখনকার আলোচনা আমি যে বুঝলাম যে আপনারা ছাত্রদেরকে স্বীকৃতি পায় না, এটা আমি একমত। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন করেছে, এটা মিথ্যা কথা। প্রচুর ছাত্ররা, উত্তরা বলুন, কেমন এসব জায়গায় তারা লড়াই করেছে। কিন্তু প্রথম আলোর যদি একটা প্রতিবেদন দেখেন, যারা শহীদ হয়েছে তাদের অধিকাংশই গরিব মানুষ, এরাই জনগণ, এরাই জীবন দিয়েছে। কিন্তু আপনারা তো জনগণকে ভুলে গেছেন। আপনাদের কাছে জনগণ আসবে কেন? এরপরে আপনাদেরকে হাতে একটা তাদের নিজেদের জীবন সঁপে দিয়ে, রক্ত দিয়ে ক্ষমতা দিয়েছে হাতে। সেই ক্ষমতাটা আপনার শেখ হাসিনার সংবিধানের অধীনে ঢুকাই ফেলছেন, খবরই নেই আপনাদের। একটা সাংবিধানিক প্রতিবিপ্লব মানে কি? সংবিধানের নাম করে আপনাদের যে অর্জন গণঅভ্যুত্থান, এটাকে নস্যাৎ করে ফেলা হয়েছে। এটা আমি 8 তারিখে বলেছি। আর 18 তারিখে জেফ্রি স্যাক্স বলেছেন যে না, বাংলাদেশে আসলে বিপ্লব ফিপ্লব কিছু হয় নাই, একটা আমেরিকান রেজিম চেঞ্জ হয়েছে। ঠিক আছে না? তাহলে এটা তো এগুলো কাঁচা পলিটিক্স। তো কাঁচা পলিটিক্স না বুঝলে আমরা কী করে অগ্রসর হব? এরপর আমি একটু সিরাজ আলম খান সম্পর্কে কিছু কথা বলবো, যার সঙ্গে আমরা দেখাবো আগামী এই সাংবিধানিক প্রতিবিপ্লবের পরে কেন তিনি গুরুত্বপূর্ণ, কেন তাকে পড়তে হবে। আমি এসে একটু খুঁজে আসলাম, যে দেখলাম যে তার এখানে দাদার এই বইটা নাই। এটা হলো এখন এই যে গণঅভ্যুত্থানের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। দয়া করে আজকেই কিনে পড়বেন। এই নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমি। কেন? কারণ তার কাছে তিনি কীরকম, কারণ একটা লোক, এটা বলি, একটা তরুণ, ধরুন তার বয়স 18 থেকে 20 বছরের বয়স, সেই তরুণ সেই বয়সে স্বপ্ন দেখছে সে একদিন বাংলাকে স্বাধীন করবে। আপনাদের যে ছোট বয়স, তার নেতার নাম কি জানেন? উনি কাকে নেতা মানতেন? বলতে পারবেন না। উনি নেতা মানতেন সুভাষচন্দ্র বসু। কেন সুভাষচন্দ্র বসুকে নেতা মানতেন? কারণ সুভাষচন্দ্র বসু ইংরেজের বিরুদ্ধে লড়াই করতে গেছে। সেই লড়াইয়ে হিন্দু মুসলমান ভেদ নাই, তার সেনাপতির সব মুসলমান।
তার সৈনিকরা সব মুসলমান। তিনি পুরো ভারত জয় করবেন বাঙালি, ইংরেজকে যুদ্ধ করে এখান থেকে তিনি সরাবেন। কেন? কারণ কলোনিয়ালিজমটা, উপনিবেশ, এটা সবচেয়ে বড় ক্ষতিকর একটা জনগোষ্ঠীর বিকাশের জন্য। শুধু যে সে আমাকে শোষণ বা শাসিত করে তা না, সে আমাকে বদলায় দেয়। আমি দেখতে বাঙালির মতন, ভেতরে কিন্তু আমি ইংরেজ। আপনাদেরকে দেখতে বাঙালির মতন, ভেতরে সবাই কিন্তু ইংরেজ। কারণ চিন্তা চেতনা সবই কিন্তু কলোনিয়াল। কেন? শিখেন তো সে ইংরেজদের বিশ্ববিদ্যালয়। ম্যাকলে যেমন করে শিক্ষা ব্যবস্থা করেছে, সে শিক্ষা ব্যবস্থারই ফল হয়ে আপনারা বেরিয়েছেন। তো আপনারা তো একটা বড় গণঅভ্যুত্থানে রূপান্তর করতে পারবেন না, আপনাদের চিন্তা করার ক্ষমতা নেই। তো ফলে এই দেখেন এখানে আরেকটা, এটা হলো সিরাজ আলম খানের 14 দফা। দয়া করে ছোট বই পড়বেন। 14 দফায় তার যে কর্মসূচি, এই যে জুলাই ঘোষণা বলতেছেন, দেখেন তার কর্মসূচিটা আমি বুঝে বলি আপনাদেরকে। তিনি বলতেছেন যে তিনি যে রাজনীতিটা চান, মূলনীতিটা কী, পড়ে শুনে আপনাদের ভাষায় আপনারা বলতে পারেন, কোনো সমস্যা নেই। সেটা হলো শ্রম, কর্ম ও পেশায় নিয়োজিত জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষার বাস্তবায়ন। দেখছেন, সে কবে বলে গেছে, আজকে তো বলেনি। তো এমন একটা রাজনীতি তিনি করতে চান, সেটা কি? শ্রমের, কর্মের এবং পেশায় নিয়োজিত জনগণ যারা, তাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন। এবং এই বাস্তবায়নের রাজনীতিটাকে তিনি বলছেন দ্বিতীয় ধারা। আর আমি বলি এখন 2025 সালে বা শুরু করেছি 2023 সাল থেকে গণরাজনৈতিক ধারা, মানে জনগণের যে রাজনীতি, সে রাজনৈতিক ধারার একটা মাত্র মূলনীতি, খুব সিম্পল, যে জনগণ বলতে এদেরকে বুঝবো। আর রাজনৈতিকভাবে বুঝবো জনগণ কাহাকে বলে? যাহারা ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে, ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করে, সকলে জনগণ। আপনারা 71 সালে যুদ্ধ করেছেন, মনে আছে না? পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছেন না? তো পাকিস্তানের জনগণকে আপনার জনগণ বলেন এখন? যে আপনার শত্রু সে তো আপনার শত্রু, মানে যে ফ্যাসিবাদী সে আপনার শত্রু। যে ফ্যাসিস্ট শক্তি, মানে যে ইডিওলজি আকারে ফ্যাসিবাদী, সেও শত্রু। আর যে শক্তি আকারে সে দল বানাইছে, শুধু ফ্যাসিবাদে সীমাবদ্ধ নাই, তার একটা দলও আছে, এটাও শত্রু আপনার। আর 3 নম্বর কি? ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা, এটাও আপনার শত্রু। আপনারা তো একবারও বাংলাদেশের বিদ্যমান সংবিধান যে ফ্যাসিস্ট সংবিধান বলেন নাই। আপনারা কী করে জনগণ হবেন? যে আপনাদের জনগণের এনিমি, শত্রু। আপনারা কি বিশ্বাস করেন না যে এখনকার শেখ হাসিনা হাতের তৈরি করে যে সংবিধান, যেখানে এই কোনো সংবিধান বদলানো যায় না, খালি দুনিয়ার যত রকম গুম করবার একজন একনায়কতান্ত্রিক, মানে একজনের হাতে সমস্ত ক্ষমতা থাকবে, এটা ফ্যাসিস্ট সংবিধান বিশ্বাস করেন না? করেন কি না? যদি না করেন তো এই সংবিধান বদলাতে আপত্তিটা কোথায়? তাহলে বিএনপিকে একটা ফ্যাসিস্ট দল? আমাকে উত্তর দিন। এই উত্তর তো জনগণের কাছে দিতে হবে আজকে কালকে আপনাদেরকে। কেন আপনার 72-এর সংবিধানকে আমরা ডিফেন্ড করছেন, শেখ হাসিনার সংবিধানকে ডিফেন্ড করছেন? এর কি যুক্তি? আপনাদের গণঅভ্যুত্থানের ক্ষমতা আপনাদেরকে দিয়ে দিয়েছে নতুন একটা রাষ্ট্র গঠন করবার জন্য। তাহলে আমরা সিরাজ আলম খানের মধ্যে দেখতেছি তিনি তো এর আগেই তো এটা তিনি বলেছেন। তারপরে তিনি কী বলতেছেন দেখেন এরপরে, আমার রাজনৈতিক লক্ষ্যটা কি তার, সেটা হলো রাষ্ট্রীয় নীতি নির্ধারণ ও শাসন ব্যবস্থায় সমাজ শক্তির সমূহের অংশদারিত্ব ভিত্তিক জাতীয় ঐক্য। এবার কিন্তু জাতীয় ঐক্যটা ওদের ইনভার্ট, উনি জাতীয় ঐক্য চাইছে কৃষি ভিত্তিতে, সমাজের যে সকল শক্তি শ্রেণী, ওই যে আগের উপরে যাদেরকে উল্লেখ করেছে, তাদের যে ঐক্যটা, এটাকে তিনি বলেছেন। এটার মধ্যে আরও বহু ইন্টারেস্টিং ব্যাপার আছে, আমি আলোচনা করলে সারা আলোচনা করতে পারবো। তা আমি যে দিকটা আপনাদের শুধু ধরিয়ে দেবো, যে ভাববেন যে যেহেতু সরল ভাষায় লিখেছে, এটার কোনো তাত্ত্বিক ভিত্তি নেই। যে কিছু হয়েছে কি? ঠিক আছে, আচ্ছা, তাহলে কোনো সরল ভাষায় বলছেন, ফলে আমরা তত্ত্বগত ভিত্তিটা আমরা এটা দেখছি না। তো আমি একটা লেখা লিখতেছি, কদিন পরে পেয়ে যাবেন আপনি। সেটা হলো এই যে গণতান্ত্রিক গঠনতন্ত্র, গণসংগঠন এবং সিরাজ আলম খানের চিন্তাকে কেমনি করে আমরা এখন পড়বো। জুলাই গণঅভ্যুত্থানের পরে তাকে আমরা কী করে বুঝবো, তেমনি ভাষা নিয়ে কী করে পড়তে হবে, কী করে বুঝতে হবে, এটা হলো এখনকার কাজ। এখন তো আমি
ব্যর্থ হয়েছি বলে হাউদেশ করে তো লাভ নেই, আমাকে তো আবার তো জনগণের কাছে পৌঁছাতে হবে, জনগণকে বুঝাতে হবে যে ঠিক আছে ভুল করছি ভাই, কান ধরে দরবার উঠবো বসবো, কিন্তু আবার যেন ভুল না করি তার জন্যে আমরা আলোচনা করব। তো সেখানে আমি কিছু ছোটো ছোটো জিনিস আমি ধরাই দিই, যেহেতু আজকে কোনো অত সময় নাই। যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন তাত্ত্বিক, তার নাম ছিল ইম্যানুয়েল সিএস, নামটা মনে রাখবেন এবং যদি পান ইন্টারনেটে পাবেন। হ্যাঁ, হোয়াট ইজ দ্য থার্ড স্টেট, মানে সমাজের তৃতীয় স্তর কারা? তৃতীয় স্তর এই যে শ্রমিক, কৃষক, কি পড়লো, তাহলে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, এরা হলো সমাজের তৃতীয় স্তর। এই সমাজের তৃতীয় স্তরকে কি করে আপনি তাদের অভিপ্রায়টা আপনি কি করে বাস্তবায়িত করবেন, সিএসের ওই বইয়ের মধ্যে হোয়াট ইজ দ্য থার্ড স্টেটের মধ্যে এটার আলোচনা পাবেন। সেইখানে তিনি যেটা আবিষ্কারটা তার ছিল সেটা হলো গাঠনিক ক্ষমতা, কনস্টিটিউট করবার ক্ষমতা, মানে একটা রাষ্ট্র গঠন করবার ক্ষমতা। স্বাধীনতা যুদ্ধের পরে রাষ্ট্র গঠন করবার ক্ষমতা জনগণ একবার পেয়েছিল, শেখ মুজিব যখন ফিরে আসার পরে তখন এই সিরাজ আলম খান একটা জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছিলেন, বলেছিলেন এই জাতীয় সরকারটা কি হবে, এই যে সিএসের যে ধারণা, মেহনতি মানুষ, জনগণের যে ক্ষমতা, এই ক্ষমতা বলে বাংলাদেশে একটা নতুন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে এটাকে গঠন করতে হবে। এটা হলো তার 14 দফা। পড়বেন আপনারা, 14 দফা দেখবেন, তিনি দিয়েছে এটা 14 দফা। শেখ মুজিবুর রহমান তার এই 14 দফা গ্রহণ করে নাই। সেখান থেকে তার সঙ্গে শেখ মুজিবুর রহমানের বিচ্ছেদ হওয়া শুরু করেছে। শেখ মুজিব হয়ে গেছে ক্রমশ বাকশালী, আর সিরাজ আলম খান রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়ে গেছেন। সরিয়ে নিয়ে গিয়ে তিনি একটা নির্জনে আগামী দিনের রাষ্ট্রটা কেমন হতে পারে এটা নিয়ে তিনি গবেষণা শুরু করেছেন। তিনি বিদেশে চলে যান, বিভিন্ন রকম তাত্ত্বিকদের সঙ্গে কথা বলেন। আমি তখন বিদেশে ছিলাম, দিনের পর দিন আমার সঙ্গে তর্ক বিতর্ক তার হয়েছে। দেশে ফিরে এসেছি, তার সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে। কী ধরনের রাষ্ট্র আমাদের মতো পোস্ট কলোনিয়াল, মানে উত্তর ঔপনিবেশিক রাষ্ট্রে দরকার, এটা তিনি সেটা বারবার আমরা আলোচনা করেছি। তার খুবই গুরুত্বপূর্ণ একটা ধারণা আছে, সেটা হলো যে তিনি দেখেন এটাতে লিখেছেন, সেটা হলো এই যে আমাদের মতো দেশ যেটা ইংরেজের অধীনে ছিল প্রায় 200 বছর, তাহলে এই দেশের প্রধান পলিটিক্যাল প্রবলেমটা কি, সবচেয়ে বড় রাজনৈতিক সংকটটা কি, সেটা হলো এরা ঔপনিবেশিকতাকে এরা এদের হৃদয়ে ঢুকায় ফেলাইছে। ওই যে বলেন আমি মোহর মেরে দিচ্ছি, আল্লাহ লিখছে কোন শরীফে, এদের কানে সীসা ঢেলে দিচ্ছে। ফলে ওই ঔপনিবেশিকতার দ্বারা তারা দূষিত হয়ে গেছে। যে শব্দটা তিনি ব্যবহার করতেন পলিটিক্যালি সিরাজ আলম খান, এটার নাম ছিল আভ্যন্তরীণ পরাধীনতা। তিনি স্বাধীনতা যুদ্ধ করেছেন, এই পুরো স্বাধীনতা যুদ্ধের তার যে কৌশল, সে স্বাধীনতার পুরো কৌশলটা মূলত সিরাজ আলম খানের। আমি আজকে এই কথা বললে, একটা কথা বললে আপনারা ভাববেন যে আমি এটি বাড়াবাড়ি করছি। একদিন ইতিহাস প্রমাণ করবে যে সিরাজ আলম খানের হাতে শেখ মুজিবুর রহমান তৈরি হয়েছিল, এটা প্রমাণিত হবে। আমার শেখ মুজিবুর রহমান যেহেতু সিরাজ আলম খানকে বোঝে নাই এবং তার যেই মেয়ে তাকে অপমান করেছে, তার যে ঐতিহাসিক স্বীকৃতি দেওয়ার কথা এটা তাকে দেয়নি, শেখ হাসিনাকে এই দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। যদি তিনি শুনতো তাহলে হয়তো বাংলাদেশের ইতিহাস ভিন্ন হতো। এতে হিস্ট্রি। তাহলে এই যে আভ্যন্তরীণ, কি বলছেন, আভ্যন্তরীণ পরাধীনতা, আমি বিনয়ের সঙ্গে আপনাদেরকে বলবো আভ্যন্তরীণ পরাধীনতা থেকে মুক্ত হন। আভ্যন্তরীণ পরাধীনতা কেমন? আভ্যন্তরীণ পরাধীনতা হলো প্রথম ওই যে দেখছি একটু আগে দেখেছি সব কিছু ব্রিটিশদের বাইরের ভালো, সব কিছু পাশ্চাত্যের ভালো, আমাদের কোনো ভালো কিছু নাই, আমরা নিঃস্ব, আমাদের কোনো গুণ নাই, আমাদের ধর্ম সব খারাপ,
আমাদের এমনকি ধানগুলোও খারাপ, আমাদের হাইব্রিড চাষ করতে হয়, সবই খারাপ আমাদের। আমরা খালি পাশ্চাত্যকে আনবো, ওরা কবে আমরা খালি এটা কী করবো, ইমপ্লিমেন্ট করব। আর আমাদের এখানে একটা টক্সিক সেকুলারিজম গড়ে উঠেছে, যেটা এই আভ্যন্তরীণ পরাধীনতাকে চর্চা করে। যাদের কাছে এই ইসলাম মানে খারাপ, টুপি পরা লোক দেখলে এটা জঙ্গি, হিজাব পরে মেয়ে দেখলে এই মেয়ে খারাপ, এই আধুনিক না, এটা আমাদের সমাজে আছে। তার পাল্টাটা কি আছে? তার পাল্টাটা কিন্তু একটা ধর্মবাদী ফ্যাসিস্ট শক্তি গড়ে উঠেছে। ইন্টারেস্টিং, এটা খেয়াল করেন। মানে আপনি যেহেতু জাতিবাদকে সামনে আনতেছেন বারবার, সিরাজ আলম খান যে অর্থে জাতি কথাটা ব্যবহার করেছিল, সিএস যে অর্থে জাতি কথাটা ব্যবহার করেছিল, আপনারা সে অর্থে জাতি ব্যবহার করেন না। তাদের কাছে জাতি মানে জনগণ, খেটে খাওয়া জনগণ। ফলে এই জাতিকে যখন আমি চিনব, এই যে বাজার দিয়ে আসলাম, বাজারের খেটে খাওয়া লোকগুলো, এরা হলো জনগণ। একে যখন ভুলে যাব আমি, তখন আমি ফ্যাসিস্ট হয়ে যাই। তাহলে একে যখন ভুলে যায়, তখন এখন একটা ধর্মবাদী ফ্যাসিস্ট গড়ে উঠেছে। এরা কি করে? এরা মাজার ভাঙে। এরা মনে করে ওদের যে ইসলামের যে ব্যাখ্যা, ও যেটা শিখেছে, এটাই হলো একমাত্র সহি ব্যাখ্যা, আর সবাই হলো আমরা কাফের, তাকফির করতেছে তারা। আমাদের জন্য আজীব, আমরা কোরআন শরীফ পড়তে জানি না, আমরা ইসলাম কি বুঝবো না, আমরা ধর্ম কি বুঝবো না, খালি তাদেরকে ব্যাখ্যা দিয়ে, যদি তাদের ব্যাখ্যা মতো না চলেন, তাহলে আপনি কি, আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। অধিকাংশ ক্ষেত্রে এরা কোরআন পড়তেও জানে, মানে কোরআন পড়া মানে আরবি পড়াকে কোরআন পড়া বলে না। কোরআনের যে ফিলোসফিক্যাল ম্যাটাফোর ইজ ভেরি রিচ, অসম্ভব সমৃদ্ধ। আর আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র, মনে রাখবেন, এটা একটা খ্রিস্টীয় ধর্মতাত্ত্বিক রাষ্ট্র। এটা খ্রিস্টীয় কালচারের মধ্যে, খ্রিস্টীয় ধর্মের মধ্যে এটা গড়ে উঠেছে। এটা আমাদের জন্য আদর্শ নাও হতে পারে। আপনি যদি এই সিরাজ আলম খানের এই বাংলাদেশে গণতন্ত্র পড়েন, দেখবেন তিনি প্রত্যেকটা ধরে ধরে, আমার খুব ইচ্ছা হচ্ছে আপনাদেরকে এটা পড়াইতে, যে সুযোগ পাতেন পড়াইতে পারবে, প্রত্যেকটা জায়গায় দেখেন, প্রত্যেকটা ক্ষেত্রে এই বিভিন্ন রকম এই কাঠামো ধরে 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 তিনি দেখিয়েছে। আমাদেরকে পাশ্চাত্য থেকে নকল করতে হবে না, আমরা নিজেদের তৈরি করতে পারি আমাদের দেশ। সব যে আনতে হবে ওয়েস্ট থেকে, এটাতে কোনো যুক্তি নাই। ইসলাম আমার ধর্ম, ফলে ইসলামের কি ইতিবাচক কিছু নাই যেটা আমার রাষ্ট্র গঠনে লাগে? তার কি কোনো প্রশাসনিক কিছু না যেটা আমার রাষ্ট্র গঠনে লাগে? আপনার যদি বেলায়েতে ফাকি পড়েন, যে আমাদের আয়াতুল্লাহ খোমেনি, দেখবেন যে ওখানেও কিন্তু রাষ্ট্র নতুন চিন্তা আছে। যে ইরান আজকে কাঁপা দিচ্ছে সারা বিশ্বকে, ইরান সারা বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে। সেই ইরানে হেজাব পরা মহিলারা, আপনি কি ডু ইউ নো যে আজকে যত ড্রোন যাচ্ছে, যত রকম মিলিটারি টেকনোলজি ডেভেলপ করছে, সবই কিন্তু ইরানের মেয়েরা করতেছে এই হেজাব পরেই। সায়েন্স টেকনোলজি থেকে আরম্ভ করে কোনো ক্ষেত্রে ধর্ম কখনই কোনো বাধা নয়। ধর্ম আমার শক্তি। আপনি ধর্মের বিরোধিতা করছেন, ঠিক তেমনি জাতিবাদের যুগে যখন সিরাজ আলম খান গড়ে উঠছিলেন, তার চিন্তা যখন দানাবাদ ছিল, এটা ছিল জাতিবাদের যুগ। জাতিবাদটা প্রবল ছিল, ফলে জাতিবাদের প্রাবল্য তার চিন্তার মধ্যে আমরা দেখি। হ্যাঁ, সমালোচনা করেন, অসুবিধা নেই, সমালোচনা করতে সমস্যা নেই, কিন্তু খেয়াল করবেন, তিনি যখনই দেখেছে যে শেখ মুজিবুর রহমানের মধ্যে ফ্যাসিস্টিক টেন্ডেন্সি প্রবল এবং জনগণের আকাঙ্ক্ষা এবং অভিপ্রায়কে তিনি আর মূল্য দিচ্ছেন না, তিনি বাকশাল করতেছেন, তখন থেকে সিরাজ আহমেদের সঙ্গে তার বিচ্ছেদ ঘটেছে। অনেকে বলে যে উনি তো জাসদ তৈরি করেছেন। না, তিনি জাসদ তৈরি করেন না। জাসদের প্রথম যে সভা ছিল, সেই সভার সঙ্গে যুক্ত, লার্ন দ্য হিস্ট্রি, উনি এটা করেন নাই, সেটা হিস্ট্রি। তিনি বলছে আমার হাত দিয়ে জাসদ হয়েছে, কিন্তু আমি জাসদের কোনো নেতা না। তো উনি কী করছিলেন এতটা বছর? বসে বসে এইসব বই লিখছেন, যাতে আগামী দিনে যে ব্যর্থতা হয়েছে, উনি 72 সালে, তিনি 72 সালে ব্যর্থ হয়েছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন, কিন্তু বসে থাকেননি। আপনাদেরকে এটা দিশা দিয়ে গেছে। ফলে আমাদের এখন উচিত হবে আগামী দিনে আমরা কিভাবে এই যেটাকে বলে, আমরা বললাম না একটু আগে, সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটে গেছে। এই সাংবিধানিক প্রতিবিপ্লবের জন্য ডক্টর ইউনূস দায়ী নয়, সাংবিধানিক প্রতিবিপ্লবের জন্য ছাত্ররা দায়ী। ওকে, এটা এখন আর বলতে বাধ্য হচ্ছে, কারণ আপনারা সেনাবাহিনীর সঙ্গে বসে
ক্ষমতার স্বাদ পেয়ে বা যে কোনো কারণে আপনারা এটা করেছেন, জনগণকে এটা করতে আপনাদেরকে বলে নাই। ফলে আপনারা শেখ হাসিনার সংবিধানকে রেখেছেন, সেখানে শপথ রেখে আপনারা বলেছেন যে শেখ হাসিনার সংবিধান আপনারা রক্ষা করবেন। আপনাদের কোনো পলিটিক্যাল লেজিটিমেসি সেদিনই আপনারা হারিয়েছেন। জনগণ আপনাকে যে সংবিধানকে উৎখাত করতে বলেছে, আপনারা সেটা না করে সে সংবিধান আবার চাপিয়ে দিয়েছেন। এখন বলতেছেন জাতীয় ঐক্য, জাতীয় ঐক্য, জাতীয় ঐক্য। হোয়াট ডাজ ইট মিন? কিসের জাতীয় ঐক্য? কারণ ঐক্য তো ছিলই। ঐক্য না হলে গণঅভ্যুত্থান হলো কী করে? তাহলে গণ ঐক্য তো ছিলই সমাজে। এখন জাতীয় ঐক্য করতেছেন নির্বাচনের জন্য। তো নির্বাচনের জন্য যে জাতীয় ঐক্যের কথা বলছেন, এটা কী জন্য করতেছেন? জনগণের বিরুদ্ধে করতেছেন আপনারা এই ঐক্য। নির্বাচন করবেন, করে বাংলাদেশকে আবারও ওই পুরনো কায়দায় ফেরত নিয়ে যাবেন, যাতে লুটপাট চলতে পারে, আদালত যেমন আছে তেমনি চলতে পারে, কোনো বিচার হবে না, কিচ্ছু হবে না, আপনার সব আগের মতন থাকবে। শুধুমাত্র এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবে? এই স্লোগান তো শুনেছি আমরা এরশাদের বিরুদ্ধে। আপনারা এখান থেকে বেরিয়ে আসেন না, ঠিক আছে না? 2 তারিখে যখন গণ অভ্যুত্থান চলছিল, তখন আমাদের সঙ্গে যারা আপনাদের নেতারা যারা জিজ্ঞেস করবেন, আমি তার নাম বলাটা উচিত নয়, আমাদেরকে বুঝাতে হয়েছে রাত্রে, আমাদের উপর চাপ দিচ্ছে, বারবার বলছে, চাপ দিচ্ছে, আমাদেরকে বলতে হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ, এক দফা দাবি শেখ হাসিনার পদত্যাগ। আমাদেরকে বুঝাতে হয়েছে তখন গিয়ে এক দফা পদত্যাগ করা তো এরশাদের আমলে দেখেছি আমরা। এতে কোনো লাভ হবে না। শেষ পর্যন্ত নাহিদ তার যে রাজনৈতিক শক্তি, তার যে অন্তত যতটুকু তার বুদ্ধিটুকু সে সময় ছিল, সে বুদ্ধি করে অন্তত একটা কথা আমাদেরকে বলেছে, যেটা আমি তাকে চিরজীবন সে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তার নামটা থাকবে। সেটা হলো এই, আমরা ফ্যাসিবাদের বিলুপ্ত বলেছে সে। ফলে সমস্ত আন্তর্জাতিক শক্তির ইন্টারভেনশন, যারা মার্কিন যুক্তরাষ্ট্রের এম্বাসির সহায়তায় বিভিন্ন সেফ হাউসে ছিলেন, যাদেরকে দিয়ে এক দফা দাবিটা চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল, তার বিপরীতে নাহিদ বলেছিলেন, না, আমরা কি চাই? আমরা চাই ফ্যাসিবাদের বিলুপ্ত। তারপর দিন আমি সঙ্গে সঙ্গে ফেসবুকে ব্যাখ্যা করে বলেছি, নাহিদ ফ্যাসিবাদের বিলোপ বলতে কি বুঝিয়েছে? ফ্যাসিবাদ মতাদর্শ হিসেবে তার বিলোপ, ফ্যাসিস্ট শক্তি দল হিসেবে যেমন হাতুড়ি লীগ কি আওয়ামী লীগ, এই ধরনের শক্তিগুলোর বিলোপ। 3 নম্বর, ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা হিসেবে যে রাষ্ট্র টিকে আছে, ফ্যাসিস্ট রাষ্ট্র, তার বিলোপ। তার মানে নতুন গঠনতন্ত্র আমাদেরকে প্রণয়ন করতে হবে। নতুন গঠনতন্ত্র প্রণয়নের ক্ষমতা জনগণ আপনাদেরকে 5 তারিখে তুলে দিয়েছে রক্ত দিয়ে। আপনারা জনগণের সঙ্গে বেইমানি করেছেন। এই বেইমানির মূল্য আপনাদেরকে দিতে হবে। যদি মূল্য দিতে চান, তাহলে প্রথম কাজটা হচ্ছে নির্বাচনের কথা বাদ দিন। নির্বাচনে হলে সরকার সব একরকম থাকবে, খালি ওই লুটেরা মাফিয়া শ্রেণী আবার নির্বাচনে যাবে। আমাকে একটা উত্তর দেন, আপনাদের কাছে কারো 2 কোটি টাকা 5 কোটি টাকা আছে? তো নির্বাচন কী করে করবেন? কী করে করবেন? আপনাদের জীবন দিয়েছেন, আপনাদের টাকা নাকি লুট করবেন? লুট করবেন কিনা বলেন, উত্তর দিতে হবে আমাকে। তো জনগণ তো আপনার, আমি তো যেহেতু একটু বেয়াদব টাইপের, আমি তো বলতে পারি মুখ, আমি বলতেছি, তো জনগণ তো আর এটা জিজ্ঞাসা করবে না, জনগণ তো পিটাবে ধরে ধরে আসছে। কারণ আপনি তো তাই করছেন এখন। এনসিপি যে যখন নির্বাচনী ধারায় ঢুকে গেল, এনসিপি কী করলো? ওটা একটা ছোটোখাটো বিএনপি, তাই না? তো যদি নির্বাচনের জন্য তো আমার এনসিপি দরকার নেই, যদি আমি নির্বাচনে চাই। কিন্তু গণ অভ্যুত্থানকে যদি আমি পূর্ণ বিজয়ের দিকে নিতে চাই, তাহলে ছাত্র তরুণদের এবং এনসিপির প্রত্যেকটা ছেলেকে আমাদের দরকার। কারণ এটাই ছেলে মেয়ে উভয়কে দরকার। কারণ এইদেরকে ছাড়া আমরা জনগণের সঙ্গে কানেকশন করতে পারবো না, সম্পর্ক লাগবে। এবং আমি অভিনন্দন জানাবো এনসিপিকে যে দেরিতে হলো তারা জনগণের কাছে যাবার চেষ্টা করছে। কিন্তু আপনারা যেটা বলেছেন, একটা শহরে তুমি শুনেছেন, আপনি সব জায়গায় করতেছেন মার্চ, গোপালগঞ্জে বলতেছেন আপনি মার্চ টু গোপালগঞ্জ। হোয়াই? ওটা তো জেলা, কেন এটা করছেন?
এটা করে যে মাঠটা খেয়েছেন তাতে কিন্তু আপনার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং আপনারা ওই ফ্যাসিস্ট শক্তিকে আবার পুনর্বাসিত করার তাদের পক্ষে জনমত তৈরি করার শর্ত তৈরি করে দিয়েছে। কেন গোপালগঞ্জ অধিবাসীদের সঙ্গে কি সুন্দর করে কথা বলতে যাওয়া যায় না? আরেকটা বলি, আমি আমার সমালোচনা করা লাগতে পারে, আপনারা আমাকে নিন্দা করতে পারেন, আমার তো ভয়ের কিছু নেই। আপনারা মুজিববাদ বলে কী বলতেছেন? মুজিববাদ বলে কিচ্ছু নেই, বলেন তো দেখি মুজিববাদ কি? মুজিববাদ বলে কিচ্ছু নেই। মুজিববাদে কে বলেছেন জানেন? কে স্লোগান তুলেছিল মুজিববাদ? কেন তুলেছেন তা জানেন? শেষ চেষ্টা ছিল সিরাজ আলম খানের যে শেখ মুজিবুর রহমান সঠিক রাজনীতি করবে জনগণের পক্ষে, ওই গরিবের পক্ষে, শ্রমিকের পক্ষে, মেহনতি মানুষের পক্ষে, কৃষকের পক্ষে। শেষ তিনি স্লোগানটা দিয়েছিলেন যে মুজিব ইগোইস্ট একটা লোক, নিজেকে ছাড়া কিছু বুঝে না, উনি একটা বিশাল মহানায়ক। এই মহানায়কের তার যে ইগো, এটাকে সন্তুষ্ট করার জন্য তিনি স্লোগান দিয়েছেন। কিন্তু মুজিববাদ বলে কিছু নাই, এটা ভুয়া। তো কার ভিতরে লড়াই করতেছে? হাওয়াই তো নাই তো মুজিববাদ বলে কিছু। যদি আপনি মুজিববাদ বলে গালি দেন, তাহলে যে লোকটা মুজিবকে ভালোবাসে, আমি মুজিবকে ভালোবাসি, তার তো একটা ইতিবাচক রোল আছে তো বাংলাদেশের রাজনীতি। ও তো প্রভিন্সিয়াল অটোনমি চেয়েছিল না? সে তো লড়াই করেছিল 6 দফার জন্য, করেছিল। তা আপনি তাকে কী করে ইতিহাস থেকে মুছে দেবেন? মুজিববাদ বলতে কিছু নেই। তাহলে 6 দফা যখন হলো, আমি সিরাজ আলম খান আরেকটা রোল বলি, দেখেন এগুলো হিস্টোরিক্যাল, এগুলো জানতে হবে আপনাদেরকে। যখন 6 দফা হলো, সিরাজ আলম খান যে ঐক্যের কথা বলছেন, শিখতে হবে এগুলো আপনাদেরকে। ঐক্যের কথা বলছেন, তখন সবচেয়ে বেশি বিরোধ যাদের সঙ্গে, তারা হলো বামপন্থীরা, মোহাম্মদ ফরাদের নেতৃত্বে সিপিবি, তারাই ছিল সবচেয়ে শক্তিশালী দল। ছাত্ররা তখন ছাত্র ইউনিয়ন করত অধিকাংশ। এই হিস্ট্রি ভুলে যাবেন না। ফলে সিরাজ আলম খান কী করলেন? তিনি প্রথমত যে কাজটা করলেন, ফরহাদের কাছে গিয়ে তিনি বললেন, আমি আপোষ করেছি বৃহত্তর স্বার্থে। 6 দফাকে তিনি 11 দফায় রূপ দিলেন। বাংলাদেশ স্বাধীন হতো না রে ভাইরা বোনেরা, হিস্ট্রি বুঝতে শেখেন। এই যে দূরদর্শিতা, যে যদি আমরা বামপন্থীরা এবং বাংলাদেশের যারা মুক্তি চায় তাদেরকে যদি আমরা একত্র করতে না পারি, তাহলে আমরা পাকিস্তান থেকে আমরা যে এক প্রাদেশিক সাহিত্য শাসন তো পাবই না। এই যে বাঙালি জাতিবাদী চেতনার যে এসেছে, এটাকেও আমরা একটা সফলতার দিকে নিতে পারবো না। এই যে রণকৌশল, ব্যবহারিক কাজে ব্যবহারিক রণকৌশল, এটা তো তিনি ছিলেন। তা আমরা কি সিরাজ আলম খানকে মাস্টারমাইন্ড বলছি কখন? উনি দাবি করছে? দরকার তো নেই। ইতিহাস থেকে তিনি মুছে যাবেন, তাহলে তিনি বুঝেন। শেখ মুজিবের যে বিশাল যে কি মূর্তি, এটা টেনে নামানো হয়েছে। সিরাজ আলম খানেরকে টেনে নামাবার কিছু নাই। কি টানা নেবে? উল্টা তার পক্ষে বক্তব্য আসবে, তত্ত্ব আসবে, গবেষণা হবে, বড় বড় থিসিস হবে, সারা পৃথিবীর লোক স্টাডি করবে যে লোকটা কী করে এটা পারল। এবার শেষ যে কথা বলে শেষ করব, যেহেতু সময় আছে আমাদের কিছুটা। একটা হলো যে সিরাজ আলম খান কী স্বপ্ন দেখতে জানেন? আমি জানি তার হাতে ছাত্রলীগ গড়ে উঠেছে। ছাত্রলীগ কর্মীর জীবনে এগুলো জিজ্ঞেস করেন, উনার কী স্বপ্ন ছিল? উনি সুবে বাংলার স্বপ্ন দেখত। সুবে বাংলা জানেন কেউ? সুবে বাংলা, উনি তো কলোনিয়াল ক্ষমতার বিপক্ষে ছিলেন। কলোনিয়াল শক্তি কখন আমাদের দেশে আসছিল? সিরাজউদ্দৌলাকে উৎখাত করেছে ক্ষমতা থেকে। কি করেছে? ক্ষমতা থেকে সিরাজউদ্দৌলাকে উৎখাত করে এই দেশে কলোনিয়াল শাসন এসেছে। কারা সে শাসনটা এখানে চালু করেছে? কারা কারা ছিল? কেমন আমাদেরকে মনে আছে না? উমিচাঁদের কথা মনে নেই? জগৎ শেঠ মনে নেই? মনে তো থাকে। রাজবল্লভ কি মনে নেই আপনাদের? মানিক চাঁদকে কি মনে নেই? রায়দুল্লভ কি মনে নেই? তাহলে এরা কি করলো? ইংরেজের সঙ্গে সহযোগিতা করলো। সহযোগিতা করে এই যে সুবা বাংলা, সুবে বাংলা, এই সুবে বাংলার ক্ষমতা তাদের হাতে নিয়ে নিল। এই হলো কলোনিয়ালিজমের শুরু। তাহলে সিরাজ আলম খান আগাগোড়া অ্যান্টি কলোনিয়াল লোক ছিল, উপনিবেশ বিরোধী লোক ছিল। এবং তার যে রণধ্বনি, সেটা হচ্ছে ওই যেটা আপনাদেরকে একটু আগে আমি শোনালাম,
শব্দটা একটু দয়া করে মুখস্থ রাখবেন আবারও, আভ্যন্তরীণ পরাধীনতা। তাহলে আভ্যন্তরীণ পরাধীনতা থেকে মুক্ত হবার চেষ্টা করেন, কারণ আপনারা সকলে এখনো ব্রিটিশের গোলাম রয়ে গেছেন, পাশ্চাত্যের গোলাম রয়ে গেছেন। ভালো বলতে বিদেশ বুঝেন, একটু সুযোগ পেলে বিদেশে চলে যান, এইভাবে তো দেশ গঠন করতে পারবেন না। আপনাদের কাছে কী প্রত্যাশা করতে পারে গরিব মানুষগুলো? আমাদের কৃষকরা কী আশা করবে আপনাদের কাছ থেকে? সেই জন্য আমরা বলবো যে দয়া করে তার অসাধারণ প্রস্তাবনা আছে, আপনি উই মে নট, আমরা অ্যাগ্রি করতে পারি, অ্যাগ্রি নাও করতে পারি। আমাদেরকে এটার মধ্যে ব্যাংক থেকে আরম্ভ করে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, আমি অবাক হয়ে যাই, বসে বসে তিনি কী না কী করেছেন। কৃষক শ্রমিকের উৎপাদন ব্রিগেড, অবাক। তারপরে কী আছে, ছোট এবং প্রান্তিক কৃষকদের সমবায়, প্রত্যেকটা জিনিস চিন্তা করে করে কেমনি করবার, সংগঠন কী করে করবেন তার একটা প্রস্তাবনা এই বইটার মধ্যে রয়েছে, অসাধারণ একটা বই। ফলে জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের প্রথম কাজ হচ্ছে জনগণের কাছে যাওয়া এবং জনগণকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা। এনসিপি ধরনের রাজনীতি দরকার নেই আমাদের, জনগণকে সংকীর্ণ করেন। এনসিপি যদি রাজনীতি করতে চায়, নির্বাচন করতে চায়, 2 কোটি টাকা ধরে যে কারো কাছ থেকে নিয়ে করে তো করুক, এটা পথ হতে পারবে না। পথটা হবে জনগণের কাছে যান। তো আমি এই কথা বলে শেষ করব যে আজকে আমি খুব খুশি যে সিরাজ আলম খানের নামে একটা সেন্টার অন্তত আসে। আশা করব এই সেন্টারটা অনেক বড় একটা সেন্টার হবে এবং আপনাদের উচিত হবে এই অবিলম্বে, আপনাদের কমিটিতে কারা আছে কী আছে আমি জানি না, উচিত হবে অবিলম্বে সরকারের কাছে গিয়ে এই সিরাজ আলম খান সেন্টারের জন্য জায়গা নিন, বলেন আমাদের বড় জায়গা লাগবে। এই পুরো উপমহাদেশের নেতা তিনি হবেন আগামী দিনে। ওই যে সুবে বাংলার নেতা তিনি, বাংলা, বিহার এবং উড়িষ্যা, এটাকে একত্রিত করা। এই একত্রীকরণ মানে কি সীমানা তুলে দেওয়া তা না, একটা একটা ইকোনমিক একটা আন্ডারস্ট্যান্ডিং। আমাদের একটা এই অঞ্চলকে রক্ষা করতে হবে, কারণ ভৌগোলিক দিক থেকে, প্রাণ বৈচিত্র্যের দিক থেকে, যেদিকের দিকে তাকান এটা পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী অঞ্চল। এবং আমরা অর্থনৈতিকভাবে ইউরোপে পৌঁছাতে চাই 5 বছরের মধ্যে, নিম্নতম 3, ঊর্ধ্বে 5 বছর, এর বেশি আমাদের লাগা উচিত না। যদি এটা করতে চান তাহলে সিরাজ আলম খানের চিন্তা ফলো করেন। আপনি গিয়ে বলবেন গণপরিষদে কে আছে আমাদের মন্ত্রী জানি না, বলে আমরা চাই এই সিরাজ আলম খান সেন্টারের জন্য আমাদেরকে জায়গা দিবেন আপনারা গণপরিষদ, আমরা বড় সেন্টার করব। এই যে প্রচারটা করছি এই প্রচারটা করব এবং আপনারা যারা এর আগে তার ধারা অনুসরণ করেছেন, আমি লক্ষ্য করেছি বাইরে থেকে সিরাজ আলম সম্পর্কে আপনারা আসলে খুব একটা বেশি জানেন না, তার রাজনীতি খুব একটা চর্চা করেননি, নামটা ব্যবহার করেছেন, দোষ নাই, অসুবিধা নেই। কিন্তু জুলাই গণ অভ্যুত্থান একই সঙ্গে সিরাজ আলম খানকেও সামনে নিয়ে আসছে। একইভাবে এই জুলাই গণ অভ্যুত্থান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকেও সামনে নিয়ে আসছে। আমরাও মাওলানার জন্য একটা ইন্টারন্যাশনাল সেন্টারের চেষ্টা করছি, কিন্তু স্বভাবতই আমার একটা দরদ থাকবে এই দুজনের প্রতি যে গণ অভ্যুত্থানের 2 মহানায়ক, আর যারা সিরাজ আলম খানকে প্রতিনায়ক বানাতে চায় আর শেখ মুজিবুর রহমানকে মহানায়ক বানাতে চায়, তারা কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে এটা কিন্তু উত্তর পেয়ে গেছে, মহানায়কের মূর্তি টেনে নামানো হয়ে গেছে। আর সিরাজ আলম খানের মূর্তিটা কোথায় স্থাপিত হবে, তারা তো মূর্তি লাগবে আমাদের হৃদয়ে, আমাদের রাজনীতিতে, আমাদের রণকৌশল এবং বাংলাদেশকে আমরা পৃথিবীতে একটা সবচেয়ে শক্তিশালী একটা জনগোষ্ঠী হিসেবে, রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমরা এটাকে অবশ্যই প্রতিষ্ঠিত করে ছাড়ব, কোনো সন্দেহ নেই। আমরা এটা করতে পারবো যদি আমরা তার রাজনীতিকে পড়ি এবং সঙ্গে তার ভুলগুলোকে স্বীকার করি। আমাদেরকে তাকে নিয়ে একটা বিরাট মহানায়ক বানাবার কোনো দরকার নেই, আমরা তার ভুলগুলো শিখবো। আজকে ভুলের জন্য আসি না আমি, তার অনেকগুলো ভুল থাকতে পারে, তত্ত্বগত ভুল থাকতে, যেটা একটু আগে আমরা বলেছি। কিন্তু একটা জিনিস আমি তার সঙ্গে অবশ্যই একমত, তিনি একটা কথা বলতেন বামদের, যে বামরা বই পড়ে রাজনীতি করে, আমি কি করে করি, আমি জনগণের সঙ্গে থেকে জনগণের কথা শুনে বিভিন্ন জায়গায় গিয়ে, কেমন এই উনি চা মুড়ি খেতে, একটা চায়ের কাপ নিয়ে আর একটা মুড়ি গায়ে যে টঙের
টঙ্গে টঙ্গে ঘুরে বেড়াতেন, জনগণকে অর্গানাইজ করতেন। আর এখন দেখতেছে আপনারা সব কী করতেছেন, মন্ত্রণালয়ে ঘুরে বেড়াতেছেন। এটা হলো উল্টেটা আমার কথা। তো আমি যদি কড়া কথা বলে থাকি, আমাদের জাতীয়তাবাদী, আমাদের ছাত্রদলে যারা আছেন, আমি আপনাদেরকে ভালোবাসি। তার মানে আমার তিরস্কার করার অধিকার আছে, কারণ খালেদা জিয়া যখন, তার বিরুদ্ধে কেউ যখন কথা বলার ছিল না, আমাকে কথা বলতে হয়েছে, আমাকে বিদেশিদের বোঝাতে হয়েছে যে উনি একমাত্র বাফার। খালেদা জিয়া না থাকলে তোমরা এই উপমহাদেশ থেকে বিতাড়িত হয়ে যাবে, মনে রাখবেন। ফলে কখনো সমাজের বুদ্ধিজীবী শ্রেণীকে, যত তার যেই থাকুক না কেন, তাকে ছোট করবেন না। এটা তারা কোনো লাভ হয় না। আমাদের গালিগালাজ করতে পারেন। আমি আপনারা দেখি যে বিএনপির বট আসে না ফেসবুকে, আমার খুব গালিগালাজ করে। এতে আমি কিছু মনে করি না, এতে লাভ হচ্ছে না। তারা বুঝতে গেলে বিএনপি তো নন পলিটিক্যাল পার্টি, এটা নন পলিটিক্যাল। পলিটিক্যাল তার মধ্যে পলিটিশিয়ান নাই। তাহলে আমরা আসেন সকলে মিলে, আজকে এখানে যেটা দেখলাম, যে ঐক্যটা দেখলাম আজকে, এটা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। এই ঐক্যটা যেন থাকে, আমি যেন আপনাকে তিরস্কার করতে পারি, কারণ আই লাভ ইউ। আমি আপনাদের সকলকে ভালোবাসি, যারা এই গণঅভ্যুত্থানে ছিলেন। আমি অবশ্যই আপনাদের পাশে থাকবো, এই কথা আমার সন্তান। সবাইকে ধন্যবাদ।